এলোমেলো হয়ে যাচ্ছে। জানি। জানো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ, এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না। এর পরিণাম একটুও ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো। তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে? আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু তোমার বাবা এখন আছে কোথায়? Come on, baby, come on, come on. ড্যাডি! আমার লক্ষ্মী মামনি। ড্যাডি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ওর নাম রাজা। ওয়াও! না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো? এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন, তিনি নামও জেনে যাবেন। এতে আশ্চর্য কি আছে? আমার মামনি যাকে এত পছন্দ করে ফেলেছে তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। ড্যাডি, ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। যাও। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন? বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নুপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই, তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি। আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতের ভাড়া কাটার সামান্য একটা পেশাদার করি, আমি সেই জগতের সম্রাট। আমি বাপ। আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত পৌঁছতে পেরেছো, তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা, আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাঘকে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন হয়। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন। আজকের যুগে বাঘ শুধু দুই জায়গায় সুরক্ষিত থাকতে পারে, এক সার্কাসে, দুই চিড়িয়াখানায়। 2 নম্বর কথা হলো কাতার সম্পর্কে। আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবত দেখছেন, কিন্তু পৌঁছাবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন। না না, ক্যাশ টাকা গইনা লিমু। আজকা অক্ষণই পাঠাও। গোলাম আলী, বিমা রাইতে ক বড় একটা পেমেন্ট না দইব। বিমা হাসপাতালে ভাইজান। তো কালু, রহিম এগো পাঠা। কেউই নাই, সব তেরে হাসপাতালে পাঠাইছি। কি সবতে হাসপাতালে কেন? কার লাশ আনতে গেছে? কি হয়েছে? এসব ওই রাজার মেহেরবানি চাচা, খতরনাক আইটেম। প্রথম তো রেস্টুরেন্টে ধলাই করে 9 নম্বর টেবিল ভেঙেছে, তারপর রোড অ্যাটাক। শুধু তাই না, থার্ড টাইম গামা সহ সবাইকে হাসপাতালে পাঠিয়ে ড্যাডিকে উত্তম মধ্যম দিয়েছে। তারপর কত গালাগালি দিয়েছে, কুত্তা, শোর, বান্দর, আমি বলতে পারবো না। হারামজাদা কসকি, হায় আশ্রম কিছু আছে তো? হ্যাঁ, নিজেকেও মার খাওয়ানোর কথা এমন ভাবে কইতাছস যেন রাজ্য দখল কইরা মেডেল আনছস। মেডেল কি করে পাবো চাচা? ও যে সে জিনিস না। চুপ!
এই রকম বেইজ্জতির কথা মার্কেটে ছড়াইলে আমি মুখ দেখাবো কেমনে? আয় ওই থাকে রাজা। জানি না ভাইজান। আয় না জানলে খুঁজে বার করবি। বাপ বেটা মিলা আজ কি ওর শেষ করবি? গুলি না কইরা রিটার্ন করবি তো খবর আছে। তো গোস্তিনাথ আমি গুলি চালামু। যা আগে বলো। চলো। খানা রয়েছিস কে? যা। ড্যাড, শালা পালিয়েছে। হ্যাঁ, কোথাও নেই। ওই পড়তো কি ও লেখা? শিওর ড্যাড। কাল 10টার ফ্লাইটে তোমার মা কক্সবাজার থেকে ঢাকায় আসবে, এয়ারপোর্টে তাকে রিসিভ করবে। মামদার বউ বলে আর যাইব কই? নো ড্যাড নো, এটা আমার শিকার। ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো। সাবধান বল্টু, খোলামেলা রাস্তা, একবারের বেশি গুলি করন যাব না। ডোন্ট ওরি ড্যাড, এক গুলিতেই খুলি উড়াবো আমি। Shit! এই শালার বাচ্চা আবার কোত্থেকে ঢুকলো ভিতরে? ওই তো মা এসে গেছে, চলো। কি করতেছস? মার বল্টু, এইবার মার বল্টু। জানারা ভাবি, বন্দুক নামা বল্টু। কি হয়েছে ড্যাড? এ তো আমার বাবি সাহ, জাহানারা ভাবি। হ্যাঁ? তার মানে রাজ আমার ভাইজানের পোলা, তোর বড় চাচার পোলা। কেমন আছিস বাবা? ভালো। আরে ও তো আমাগো রক্ত, তোর চাচা তো ভাই, তোর বড় ভাই। বলো কি ড্যাড, ও আমার ভাই, বড় ভাই? চল জলদি চল, অক্ষণে গিয়া ভাইজানকে খুশির খবরটা দিয়ে আই। জানারা এয়ারপোর্টে দেখছিস তোরা? হ ভাইজান, যেই পোলারে আমরা মারতে এয়ারপোর্ট গেলাম, ওই তো তোমার পোলা রাজু। আমার পোলা, আমার জানারা, এসব কি শোনাইতেছিস গোলাম আলী? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে হ ভাইজান। আচ্ছা তুই ক বল্টু, কি দেখছিস এয়ারপোর্টে? ক। বড় চাচা, বাপজান ঠিকই বলেছে। এয়ারপোর্টে আমরা নিজের চোখে দেখেছি রাজু ভাইয়া চাচিমার পা ছুঁয়ে সালাম করছে। আমার পোলা আছে, আমার বউবি আছে। জাহানারা, আপনি ভুল ঠিকানা এসেছেন। আপনার স্ত্রী বলে কেউ এখানে থাকে না, এখানে রাজার মা থাকে। এমন কঠিন ভাষায় কেন কথা কইতেছ জানারা? একবার একটু ভাইবা দেখো, কিসমত এত দূর আইনা আমাকে এক লগে মিলাইছে কেন? আমরা সবাই এক লগে থাকি এর লেগা। বাপ থাকতে যে সন্তানটা অনাথের মতো বড় হয়েছে, হে যেন তার বাপের পা হেল লেগা। কাকে অনাথ বলছেন? অনাথ তো তাকেই বলা হয় যার মাথার উপর থেকে বাবা এবং মা দুজনেরই ছায়া উঠে যায়। কিন্তু রাজার মা তো এখনো বেঁচে আছে। আর কত জিদ করবা জানারা? তুমি জানো না আই যে আমার কাছে এত টাকা আছে, সারা দুনিয়াতে যা মন চায় তাই কিনবার পারো। তাহলে যান, ওই টাকা দিয়ে একজন স্ত্রী আর একটা ছেলেও কিনে নিন। এই ঘরে এমন কেউ থাকে না যে টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভাবি আর কত রাগ কইরা থাকবা? কম তৈল না ভাইজানের ওয়া, আমিও তোমার কাছে মাপ চাইতাছি, আর জোর কইরা মাপ চাইতাছি। ওইখানে বইলে যাও। যারা টাকার লোভে নিজের দেশের মর্যাদা বিক্রি করতে পারে, সন্ত্রাসীদের হাতে বেআইনি অস্ত্র তুলে দিয়ে দেশের হাজারো নিষ্পাপ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তাদের কোনো ক্ষমা নেই। কঠিন শাস্তি তাদের একমাত্র প্রাপ্য। আপনারা এখন যেতে পারেন। জানারা ভাইজান, আপনার পোলার রাজা। রাজা, তুই জানোস না বাবা? আমি জানি, সব শুনেছি আমি। বাপজান, তুই আমার উপর রাগ করে থাকিস না। 20টা বছর ধরে
তোর লেখা ছটপট করতেছি বাবজান। আমিও 20 বছর ধরে আমার বাবার জন্য ছটফট করে মরছি। দেখছো ভাইজান, রক্ত হাচাই রক্ত, এরে কয় রক্তের টান। নিজে রক্তর পর হয় কেমনে? ইয়েস আঙ্কেল, ব্লাড ইজ আফটার অল ব্লাড। ঠিক এইভাবে যদি জান আর সময় না নিত। মায়েরটা তো আপনি আমার উপর ছেড়ে দিন, মাকে আমি মানিয়ে নেব। ওকে ওকে গোলাম আলী, ভাইজান, শিগগির একটা জমকলো পার্টির আয়োজন করে ফেলা। আমি সব তেরে জানাইবার চাই সাহেব আলী আটকুরা না, তার কান্দের উপর কান্দার একটা কারণের পোলায়া পড়ছে। আরে তুমি, তোমার একটা ভাই আছে না? হ, দেখা পাইছেন? সে ডিস্কো ডন হোটেলে চাকরি নিয়েছে। ও ওই মরাটাই তো আমি। তুমি? হ, ভাই যা গান বাজনা করার খুব শখ আছিল, কোনো ব্যান্ড দলে যোগ দিয়েছে কিনা কে জানে। সেই জন্য হলে চাকরি ফাঁকে বিভিন্ন ব্যান্ড দলে গান বাজনা করি। এই জন্য আমার নতুন ঠিকানা। আহো আহো আসলাম বেগ। এই যে সাহেব আলী, কেমন আছো গোলাম? ভালো আছি মিয়া ভাই। পরিচয় করিয়ে দেই, আমার মেয়ে নূপুর। হ্যালো আঙ্কেল। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে গা, সময় কেমনে পার হয়ে যায় গা। আজ আমার মহা খুশির দিন, পাক্কা 20 বছর পর আমি আমার পোলারে ফিরা পাইছি। তাই নাকি? এ তো বড় আনন্দের কথা। কোথায় তোমার ছেলে? আবে রাজা, আসছি বাবা। ও ও তোমার ছেলে? কেমন গুত্তা খাইলা আমার পোলারে দেইগা? কাইলটা আসলাম সব আমাকে শক্তির সমান আছিল, লেকিন রাজা আউনের পর আমাকে শক্তি 4 গুণ হয়ে গেছে। না চাচা, গোতা তো শত্রুদের লাগে, বন্ধুদের নয়। আসলাম বেগ সাহেব তো আমাদের বন্ধু মানুষ, উনি কেন গোতা খাবেন? থ্যাংক ইউ। এটা তো বিদেশি কায়দা, এদেশের গুরুজনরা তো আশীর্বাদ দিয়ে থাকে। আরে তোমরা দেখতেছি একে অপরকে আগে থেকেই চিনো। গুতায় এবার তুমি খাবে সাহেব আলী। তোমার ছেলে বলে তোকে পরে জেনেছ, আমি আগেই ওকে জেনেছি আমার মেয়ের জামাই হিসেবে। তার মানে? তার মানে হচ্ছে তোমার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসে। কি? আউ, হ্যাঁ বড় চাচা, ইনার জন্য তো রাজা ভাই আমাকে ধলাই করেছিল। কি কইতেছো আসলাম? তাইলে তো আমরা শুধু পার্টনার থাকলাম না, হ্যাঁ সবাই সবার তোর আত্মীয় হয়ে গেলাম গা। গোলাম আলী, আজ তো মহানন্দের দিন, আনন্দ কর। বাজা না বাজা, তোমার মনের কথা কইলে বাজনা বাজা। বাজা। আহো বাবজান, এদিকে আহো। আজ আমি মহা খুশি বেটা, একদিনে তুমি আমার এত বছরে খায়েশ পূরণ করে দিছ। সব বাবাই তো স্বপ্ন দেখে একদিন তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনবে। না 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 না, খালি এই জন্য না, আসল গোমট হইতাছে তুমি ওই বেজাত আসলামের মাইয়ের লগে পীড়িত কইরা ওই হারামজাদারে আমার পায়ে আইনা ফেলাইছো। এই আপনি কি বলছেন? আসলাম সাহেব তো আপনার দোস্ত। কি এর দোস্ত? ওই হারাম করি ইমন দোস্ত, চান্স পাইলে দোস্তের গোস্তবি খাইয়া ফেলায়। অবস্থা আমিও কাম না। এক জাদুঘরে কিস্সা আছে না, ওর জান আছিল তোতা পাখির ভিতরে, ওই রকম আসলাম মিয়ার জানও আছে আমার বাক্সের ভিতরে। বুঝলাম না। অহনি বুঝাইতাছি, খারাপ। এই যে তোতা পাখি, এইটার মধ্যে আসলামের সমস্ত কালা ধান্দার হিসাব নিকাশ, দিন তারিখ, প্রমাণ সব লেখা আছে। এই দেখো, এটা হলো আমাকে 3 নম্বর পার্টনার গোলাম কুদ্দুস, অন্যায়িকা মরে গেছে। আর এইটা হলো আমাকে 4 নম্বর পার্টনার বক্স, এখানে আছিল কয়েক বছর আগে কক্সবাজার গেছে গা।
ওইখানেই থাকে। আপনি ঠিকই বলেছেন, আসলাম বেগের জান আপনার হাতের মুঠোয় আছে। এরপরও একটা পেরেশানি আছে। আমার মতো আসলামের কাছেও ওই রকম একটা ফাইল আছে আমার নামে। এই জন্যই তো বিয়েতে রাজি হয়ে গেছি গা। অহন তুমি জামাই হইয়া ওর কাছ থেকে যেমনে পারো ওই ফাইলটা নিয়ে আইবা, ব্যাস। তারপর দেখবা কেমনে এই কুত্তার বাচ্চার কব্বর বানাই আমি। এরপর আমার সমস্ত দায় দায়িত্বের বোঝা তোমার কান্দে দিয়া আমি শান্তির ঘুম দিব। আমি তো দায় দায়িত্ব নিয়েই ফেলেছি। তোমাকে যদি চির শান্তির ঘুম নাই দিতে পারি তাহলে আমি কেমন ছেলে? হ্যালো, কে? রাজা? হ্যাঁ হ্যাঁ, রাজা এনে আছে। কি এত বড় সাহস? রাজা কথা গো। হ্যালো, একটা কথাও বলবো না তোমার সাথে। নূপুর, ঘাবড়াই দিয়েছিলাম না, সামলাও এইবার। হ্যালো নূপুর। খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে, ডাকবো না, এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা। নিজের জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো। 3 দিন তোমাকে দেখি না, এখন 3 মিনিটের মধ্যে দেখতে চাই। শুধু নয় আরো বেশি কিছু মনে হয়, এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয়। গড়ব দুজন নতুন ভুবন, নতুন কোন পরিচয়। এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয়। কাছে থাকার চেয়েও কাছে দুটি হৃদয় বাঁধা আছে। একই মালায় গাঁথা হয়ে যেন দুটি প্রাণ বাঁধা।
আমার বুকে জালো দুটি জীবন মধুর যে হবে আরো মধুময় এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয় এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয় গড়ব দুজন নতুন ভুবন নতুন কোন পরিচয় এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয় স্যার মাইরা বালাইছে লয়ে গেছে আমার ভাইজানে রে জিন্দগির ধরে লয়ে গেছে আমার ভাইজানে ছাড়ুম না ওই হারামির বাচ্চারে আমি ছাড়ুম না রাজা রাজা রে তোর বাপ জানেন নাই রে বাপ কি বলছো চাচা? রাজা ভাইয়া কারা যেন বড় তাকে গুলি করে মেরে ফেলেছে। না না রাজা কান্দিস না কেন কান রাজা পাত্তরায় থাকিস না বাপ চোখের পানি ফালায় হালকা গড় বুকটারে অনেক কাজ করতেই হতো তোর মতো আমি ভাই এতিম হয়ে গেলাম রে রাজা তার একটা জীবন ভাইজান আমার বাপের মতো আছিল এই লাইটারটা কার বলতে পারেন? লাশের পাশে পাওয়া গেছে। এইটা আমার ঘরে কি জায়গা পাওয়া গেছে তো তদন্ত করেন কার কি এখানে তো বাইর করে না আপনাকে কাম যাগো বাপ আর ভাই মরছে এটা কি করবো আপনারা আহা মিস্টার গোলাম আলী, আপনি আমি আমি কি কি আমি মাথা মোথা খারাপ আছে কিন্তু খুনিরে বাইর করেন চাই কয়ে দিলাম কিন্তু দাঁড়াও চাচা, দেখি লাইটারটা। এটা তো আমার বাবারই লাইটার। তাই হওয়ার কথা। মনে হয় গুলি খাওয়ার আগে উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। লাইটারটা কি আমি রাখতে পারি? শিওর। এটা যখন আপনার বাবারই লাইটার, তখন ক্লু হিসাবে এটা কোনো কাজেই আসবে না। চলি। কি করলা তুমি? পুলিশের কাছে মিছা কথা কইলা কেন? ভাইজান তো সিগারেটই খেতো না। জানি জানি বলে পুলিশকে আসল তথ্য দেয়নি। আমি চাই না পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করুক। কেন? আমি নিজের হাতে বদলা নিতে চাই। ভালো করে দেখুন লাইটারটা চিনতে পারেন কিনা। সেদিন আমার পরিচিত অনুষ্ঠানে কারো হাতে এই লাইটারটা আপনি দেখেছেন? স্মরণ করুন। মনে পড়ছে, ব্যাবাক মনে পড়ছে। এইটা তো আসলাম বেগের লাইটার। তোর সেই যাই কম যাদের বাচ্চা গাদ্দারি করছে, ভাইজানরে খুন করছে, ওরে আমি ছাড়ুম না রাজা। হ্যাঁ রাজা ভাই, চাচা জানের লাশ দাফন করার পর প্রথম কাজ হবে আসলাম বেগকে হত্যা করা। না, আগে প্রতিশোধ, তারপর দাফন। ঠিক, এই তো আমার ভাইজানের রক্ত কথা কইতাছে। আগে লাশের বদলে লাশ, তারপরে দাফন। চাচা, তুমি আমাদের সমস্ত লোককে খবর দাও। আজই আমরা ওর আস্তানা ধ্বংস করে ওকে হত্যা করব। আগে থেকেই তো হালার বুদের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে। কিন্তু চেকপোস্টে তো কোনো লোক নেই। আমি দেখছি। সাবধানে। নো প্রবলেম।
ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। মিস্টার আসলাম, সাহেব আলী আর তার সঙ্গীতে শেষ করে আমি আমার ওয়াদা সম্পন্ন করেছি। সম্পূর্ণ এখনো হয়নি রাজা, অর্ধেক পূরণ হয়েছে। আমার ফাইল কোথায়? আমার কাছে, ওটাও পেয়ে যাবেন আপনি। তার আগে আপনি আপনার ওয়াদা পূরণ করুন, নূপুরকে আমার হাতে তুলে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো আদা করেছিলাম। বলুন কবে? এনি ডে, পাত্রপাত্রী যেদিন চাবে সেদিনই তোমাদের বিয়ে হবে। একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণের সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। ও একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। তোমারই হয়ে তো আমি জগতে এলাম, মনে হয় আরো আগে তোমারই ছিলাম। তোমারই হয়তো আমি জগতে এলাম, মনে হয় তার আগে তোমারই ছিলাম। এ দুটি হৃদয়ে ছিল স্বর্গেরই বাগান, তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। সুখে রাখো দুঃখে রাখো, রেখো চিরকাল, কখনো করো না যেন চোখেরই আড়াল। সুখে রাখো দুঃখে রাখো, রেখো চিরকাল, কখনো করো না যেন চোখেরই আড়াল। অন্তরে অন্তরে দিও প্রেমের প্রতিদান, তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণের সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। ও একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। কারেক্ট, এটাই সে ফাইল। বিশ্বাস হতে চায় না কেউ কাউকে এত ভালোবাসতে পারে যতখানি তুমি নূপুরকে ভালোবাসো। শুধু আমার একটা কথার উপর নূপুরকে বিয়ে করার জন্য তুমি তোমার জন্মদাতা বাপকে হত্যা করলে। কে বলেছে সে আমার বাবা?
কি? সাহেব আলীর মতো জঘন্য অমানুষ কোনোদিন আমার বাপ হতে পারে না। ওকে তার জন্য বাপ বানিয়েছিলাম, যাতে আমি ওর একেবারে কাছে পৌঁছতে পারি। সত্যি যদি সাহেব আলী তোমার বাপ না হয়ে থাকে, তাহলে সে তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করলো কেন? তার স্ত্রীর কারণে অনেক বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল। আমি সেই ছেলেহারা মায়ের সামনে দাঁড়িয়েছিলাম, হারিয়ে যাওয়ার সন্তান হয়ে। পুত্র সুখে আধা পাগল মাকে বিশ্বাস করাতে কোনো কষ্ট হয়নি আমার। 20 বছর পর হারানো সন্তান ফিরে এলে আপনি কি তাকে চিনতে পারবেন? বাহ, চমৎকার, বিস্ময়কর প্রতিভার অধিকারী তুমি। এক তীরে তুমি তো অনেক স্বীকার করেছো। শাহেদ আলীর সম্পদ, আমার মেয়ে এবং আমার আস্থা, তিনটা শিকার। আমি তোমাকে যতখানি চালাক ভেবেছিলাম, তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি চতুর। আজ বাপ বানিয়ে তুমি সাহেব আলীকে মেরেছো, কাল আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য শ্বশুর বানিয়ে আমাকেও খুন করবে। বাট মাই ডিয়ার জামাতা সাহেব, আমি সাহেব আলীর মতো অতটা হাদারাম গবেট নই। ফাইল আমার হাতে এসে গেছে, এখন আর তোমাকে কোনো দরকার নেই। গুড বাই। মাই ডিয়ার ফাদার ইন ল, আপনি তো গর্ধবের চেয়েও নিম্ন শ্রেণী বোকা লোক। গুলি করার আগে অন্তত চেম্বারটা চেক করবেন। সাহেব আলী সিক্রেট লকার থেকে আপনার জন্য ওই ফাইলটি নিয়ে আসতে পারে। তার জন্য আপনার পিস্তলের গুলি বের করে নেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। রাখুন এটা। আরে বাবাজি, আমি তো এমনি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার সম্পর্ক তো শালা দুলা ভাইয়ের মধ্যে হয়ে থাকে, শ্বশুর জামার মধ্যে নয়। সুতরাং মনোযোগ দিয়ে এবার একটা সিরিয়াস কথা শুনুন। সাহেব আলীকে আমি নুপুরের জন্য নয়, বক্সের জন্য হত্যা করেছি। বক্সের জন্য? বক্স 3 জনকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। প্রথম গোলাম কুদ্দুস, দ্বিতীয় সাহেব আলী, আর তৃতীয় আপনি। নিজের মেয়েকে দোয়া করুন, যার কারণে আপনার শরীরের মধ্যে প্রাণটা এখনো আছে। হ্যাঁ, এই কথা সত্য যে আপনার নাগাল পাওয়ার জন্য আমি ওকে সিঁড়ি অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এত বেশি যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আই এম সরি রাজা। সত্যি বলতে কি, এতদিন তুমি শুধু নূপুরের মনি জয় করেছিলে, আজ তুমি আমার মনটাও জয় করে নিলে। এবার মনের কথা ভুলে গিয়ে মাথা খাটিয়ে শুনুন। বক্স আপনাকে শেষ করে দিয়ে এই কালোবাজারি ধান্দায় 100% মালিক হতে চায়, আর আমি বক্সকে শেষ করে দিয়ে আপনাকে 100% মালিক বানাতে পারি। কিন্তু বক্সের ঠিকানা আমি জানি, শুধু আপনাকে আমার সঙ্গে কক্সবাজার যেতে হবে। আপনি যাকে নিজের ছেলে বলে মনে করছেন, সে সে আপনার নিজের ছেলে নয়। আপনার মমতার সুযোগ নিয়েছে, সে প্রতারণা করেছে আপনার সঙ্গে। আপনার স্বামীকে খুন করার উদ্দেশ্যে আপনার ছেলে সেজেছিল রাজা। ও আপনাকে বিধবা বানিয়েছে, খুন করেছে আপনার স্বামীকে। আমি জানি, সব জানি আমি। সব জেনে শুনে এদেশের বুক থেকে একজন পাপী, একজন দেশদ্রোহী বোঝা সরাতে আমি ওকে সাহায্য করেছি। রাজা কোনো প্রতারণা করেনি। কিন্তু আপনার স্বামী? হ্যাঁ, স্বামী। স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে বড় সম্পদ, কিন্তু যত বড়ই হোক দেশের চেয়ে বড় নয়। স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, সন্তান, কোনো সম্পর্কই দেশের চেয়ে বড় নয়। একটা কথা শুনে রাখো মা, দেশের জন্য যারা জীবন দেয় তাদের বলা হয় শহীদ। আর দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা দেশের শত্রুকে হত্যা করে তারা খুনি নয় মা, তারা বীর, বীর যোদ্ধা তারা। রাজার বাবা? হ্যাঁ, সেই কাহিনী শুনতে হলে তোমার মনকে শক্ত করতে হবে নূপুর। আমি আসলে আসলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবু সেই কাহিনী শুনতে চাই। বলুন আপনি। সেই কাহিনী শুরু 20 বছর আগে কক্সবাজারে। সেখানে তোমার বাবা আর আমার স্বামী একসঙ্গে পুলিশের চাকরি করত। ওদের উপর দায়িত্ব ছিল ডিপার্টমেন্টের অস্ত্রের চালান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। প্রায় সে অস্ত্রের চালান লুট হয়ে যেত। ডিপার্টমেন্টে রিপোর্ট যেত দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে গেছে। কিন্তু আসল ঘটনা হলো তোমার বাবা আর আমার স্বামী তাদের তৃতীয় পার্টনার কুদ্দুসের সঙ্গে মিলে গার্ড পুলিশদের খুন করে লুটে নিত অস্ত্র আর বিক্রি করত তাদের গান বক্স,
কহর বক্সের কাছে। ওরা তাকে সংক্ষেপে ডাকতো বক্স বলে। রাজার বাবা এসপি জামান একবার ওদের হাতে নাতে ধরে ফেলে। ওদের নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য নির্মমভাবে খুন করে রাজার বাবাকে। শুধু তাই নয়, সেই বীর শহীদের মাথায় তারা লেপে দেয় অস্ত্র লুট করতে এসে নিহত হওয়ার কলঙ্ক। অর্ডার অর্ডার, সাক্ষীদের বয়ান শুরু করুন। আমরা কক্সবাজার থাইকা টেকনাফের দিকে অস্ত্রের চারা লইয়া যাইতেছিলাম ইউনিয়নের কাছে। এসপি জামান চৌধুরী তার লোকজন লইয়া আমগো উপরে ব্যারিকেড দেয়, গান পয়েন্টে হগল অস্ত্র দিবার কয়। এসপি জামান আমাদেরকে টাকার ভাগ দিতে চায়। আমরা রাজি না হয়ে তাকে সরে যেতে বললে সে তার লোকজন নিয়ে আক্রমণ শুরু করে। দেশের স্বার্থে আমরা গুলি চালাইবার বাধ্য হই। তার লোকজন অস্ত্র নিয়ে চলে যাবার সময় আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গুলি করতে থাকি। এসপি জামান চৌধুরী মারা যায়, কিন্তু তার লোকজন অস্ত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত জামান চৌধুরী দেশদ্রোহী বলে চিহ্নিত হয়েছে। ইন্সপেক্টর, স্যার। লাশের শরীর থেকে ব্যাস পদক খুলে নাও। ইয়েস স্যার। ভাবি আপনি সরে যান, সরে যান। আমার স্বামী দেশদ্রোহী না, দয়া করুন স্যার, আমার স্বামী দেশদ্রোহী না। ওকে অসম্মান করবেন না, ও দেশের জন্য জীবন দিয়েছে। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, আপনি তো জানেন স্যার। আমার স্বামী দেশদ্রোহী হতে পারে না, পারে না। ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বন্ধ করো। এই, কার কব্বর করা হইতাছে যে দেশের লগে বেইমানি করছে? আদালত বিচার কইরা যারা দেশদ্রোহী বানাইছে ওই পবিত্র মাটিতে ওই বিশ্বাসঘাতকের লাশ স্থাপন হইব না। ওই ভবিষ্যতে তোমাকে সন্তানেরা যখন ওই কবর দেখে জিগাইব ওই বেইমানের কবর এখানে কেন, তখন কি জবাব দিবা? কি জবাব দিবা? আর দেশদ্রোহী লোক খারাপ জিনিস, আর খারাপ জিনিসের সম্মানের সাথে দাপন হইবার পারে না। ওই লাশ উঠায়া সাগরে ফেলায় দে। ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেওয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো
ওর চুল কেটে দেয়া। এবার যা, তোর দেশদ্রোহীর স্বামীর কাছে যা। যা। বোন, আমি তোমাকে আর রাজাকে নিয়ে যেতে এসেছি। আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। না বোন, আমি যদি এখান থেকে চলে যাই আমার স্বামীর আত্মা কষ্ট পাবে, ভাববে আমিও সবার মতো দেশদ্রোহী মনে করে ওকে ছেড়ে চলে গেছি। তুমি বরং রাজাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু ও তো ছোট মানুষ, তোমাকে ছাড়া কেমন করে থাকবে? আমাকে ছেড়ে থাকাটাই ওর জন্য ভালো। এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সব সময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যা। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো। আর সেদিন থেকে আজ পর্যন্ত সেই মা তার ছেলেকে দেখেনি, ছেলেও তার মাকে দেখেনি। সমুদ্র পাড়ের উত্তপ্ত বালুতে স্বামীর কবরের পাশে বসে 20 বছর ধরে সেই মহামানবী আজও মানুষের ঘৃণা আর তিরস্কার সহিত দিন কাটাচ্ছে। রাজা সেই মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য আজ প্রস্তুত হয়েছে। কিরে রাজা, তোর চোখে পানি কেন? আমাকে বিধবা করেছিস বলে তুই কি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস? আমি তো অনেক আগে বিধবা হয়ে গেছি রে, যেদিনে আমার এই স্বামীর বিক্রি করা অস্তে সন্ত্রাসী গুলিতে স্কুল পড়া নিষ্পাপ শিশুদের সাথে আমার নিজের সন্তানকে প্রাণ দিতে হয়েছে। সেদিন থেকে নিজেকে বিধবা বলে মেনে নিয়েছি। যে মানুষ হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার নিষ্পাপ সন্তানদের মৃত্যু হয়েছে যার কারণে, তাকে শুধু আমি কেন, কোনো বাঙালি নারী স্বামী বলে মেনে নিতে পারে না। তোকে নিয়ে তো আমার গর্ব রাজা। স্বামীর কারণে আমার যে মাথা এতদিন নিচু হয়েছিল, তোর কারণে সেই মাথা উঁচু করে কথা বলতে পারবো আজ।
মা, সবাই বলে মানুষের জন্য খোদার সবচেয়ে বড় দান হলো তার মা। আমি কত ভাগ্যবান যে দুটো মা পেয়েছি আমি। আমাকে মাফ করে দাও রাজা। নূপুর, তুমি যা কিছুই করেছো না জেনে করেছো, কিন্তু এখন আমি যা করতে চলেছি তা জানার পর তুমি আমাকে ভালোবাসতে পারবে না, শুধু ঘৃণাই করবে। আমার শত্রুদের তালিকায় সবচেয়ে উপরে যে নাম রয়েছে তা তোমার বাবার। একজন স্ত্রী যদি মানবতার জন্য, দেশের জন্য তার স্বামীর বিরুদ্ধে যেতে পারে, তবে একটি মেয়ে কেন পারবে না তার বাপের বিরুদ্ধে যেতে? পারবো রাজা, আমিও পারবো। হ্যালো, রাজা বলছি। ফোন কেন করেছো? ফ্যাক্স করো। এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। কালে আমি আসলাম বেগকে নিয়ে কক্সবাজার আসছি। ওখানে আমার একটাই কাজ, বক্সকে ধরে ওর মুখোশ খুলে দেওয়া। এবার জামিন নাই। কুদ্দুস, বলুন এসপি সাহেব, আর কি জানতে চান? আমার লোক তোমাকে নকল গুলিতে বেহুশ করে যে নাটক সাজিয়েছিল, তাতে আমার সমস্ত প্ল্যান সাকসেস হয়েছে। তাহলে আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? এতদিন যে তথ্য তুমি আমাকে দিয়েছো, তাতে আমার লোক সাহেব আলী ও তার পুরো দলকে শেষ করে দিয়েছে। কাল আমার লোক আসলাম বেগকে নিয়ে ইউনানি বিচে আসছে। সুতরাং এখন তুমি মুক্ত। সত্যি বলছেন? ইয়েস, ইউ ক্যান গো। জামিন নাই। যেখান থেকে একদিন কাহিনী শুরু হয়েছিল, কি হলো? এখানে থামলে কেন? বেশ বছর ধরে নিজের জন্য ঘৃণা আর তিরস্কারের দৃষ্টি অনেক দেখেছি আমি, কিন্তু কান্না ভরা চোখ এই প্রথম দেখলাম। তুই তুই আমার রাজু, তাই না? হ্যাঁ মা। রাজু, মা, মা, রাজু, রাজু, মা। রাজু,
যে 20 বছর ধরে নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছে, মা হয়ে আমি তোকে মায়ের স্নেহ মমতা কিছুই দিতে পারিনি। আমাকে তুই মাফ করে দিস রাজু, আমাকে তুই মাফ করে দে বাবা। না মা, তুমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে ছেড়ে দাও। এই দেখো, তোমার মাথার চুল সব সময় দোয়া হয়ে আমার মাথায় আছে। মা, এবার তোমার অপেক্ষা আর আমার প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে। কথা দিয়েছিলাম যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিন ফিরে আসবো। আজ সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দিন মা। ওই দেখো আমি কাকে নিয়ে এসেছি। ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া। শাহানা চৌধুরী? হ্যাঁ, আর আমি এই নারীর সন্তান। এই সেই নারী যে 20টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে। 20টি বছর ধরে তার স্বামীর সম্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে। আমি এই নারীর সন্তান। আমার বাবা ইন্সপেক্টর জামান চৌধুরীর উপর যে মিথ্যে কলঙ্কের দাগ তোরা লাগিয়েছিলি, সেই দাগ আজ তো রক্ত দিয়ে ধুয়ে মুছে সব সাফ করে ফেলবো। মানুষ মরে যায় আসলাম বেগ, কিন্তু তার আত্মা কখনো মরে না। এই মাটির নিচে আমার বাবার আত্মার চিৎকার শোন। চোর 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 চোর। বাবার জন্য একটি ছোট্ট শিশুর চিৎকার করে কান্নার শব্দ শোন। চোর ঝড় তুফানের মধ্যে স্বামীহারা আমার মায়ের চিৎকার শোন। চোর ভালো করে শোন, আমার মায়ের চিৎকার শোন। শোন আমার মায়ের কান্নার শব্দ শোন। শোন বক্স বলছি, বক্স নয়, গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস, আমি তোকে আগেই চিনেছিলাম। কুদ্দুস, তুই নিজের ইচ্ছা এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। রাজার পরিকল্পনা মতো তোকে আমি আসলাম বেগের আসার খবর দিয়েছি।
জেনে শুনেই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমরা জানতাম তোর পার্টনারকে বাঁচানোর জন্যই তুই এখানে আসবি, আর এও জানতাম তোর পার্টনারকে আসল পরিচয় তুই কখনো জানতে দিবি না, তাই বক্স সেজে এখানে আসবি। ডবল লাভের আশায় তুই তোর পার্টনারকে ধোকা দিতে পারিস কুদ্দুস, কিন্তু পুলিশকে নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ভেবেছিস তুই আমাকে? নিজের পার্টনারকে বাঁচাবার জন্য বক্সে একা আসবে? তোর বাপ ছিল পাপী পুলিশ ইন্সপেক্টর, সেই পাপীকে আমরা কবর দিতে দেইনি, কিন্তু তুই তো এখনো জীবিত, তোকে আমরা জীবন্ত ফেলে যাব না, কবর দেব, জীবন্ত কবর দেব তোকে, যাতে আর কোনোদিন তোর মতন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। আয় কবর দে ওকে। আল্লাহ
গোলাম কুদ্দুস আখ আঙ্কেল আঙ্কেল বিশটি বছর ধরে যে কষ্ট আপনি করেছেন তারই উপহার আপনার স্বামীর এই হারানো সম্মান। এই পদক আপনি নিজ হাতে আপনার স্বামীর কবরে ঝুলিয়ে দেবেন। নিন। গার্ড সাবধান হবে, সাবধান। গার্ড সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র নামাও। সারা দিন চোখে সারা রাত বুকে